করেন তাহলে আপনার যাদের পছন্দ আপনারা একটু ক্যাম্পেইন করেন যে নির্বাচন দরকার নেই, ওদেরকেই ডাকসুর ভিপি জিএস পদে বসিয়ে দেন। এত প্রশ্ন করার কি দরকার? মানে জাতির ভবিষ্যৎ যার সাথে জড়িত, জাতির আকাঙ্ক্ষা যার বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ। সাদিক এটা কেন বললা তুমি? এটা অবান্তর এবং ফালতু দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন, ডাকসু নির্বাচন শুরু হয়েছে বেশ জমজমাট এবং এবারই হয়তোবা সবচাইতে বেশি প্রার্থিতা এসেছে ডাকসু নির্বাচনে এবং সবাই মন খুলে কথা বলতে পারতেছে, যার ইচ্ছা সেই নির্বাচনে অংশ নিতে পারতেছে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো হচ্ছে গণতন্ত্রের মানদণ্ড। যাই হোক দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে কয়েকটা আলোচনা শুনবো। ডাকসু নির্বাচনে কাদের প্যানেল সুন্দর হয়েছে এবং কাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি সবাই শিবিরকেই সামনে এগিয়ে রেখেছে, মনে হচ্ছে গোপনে এক প্রকার শিবিরই ডাকসুর প্যানেলে বিজয়ী লাভ করেছে। চলুন আমরা পিনাকি এবং আরেকজন রাজনৈতিক আলোচনার বিশ্লেষণ শুনবো। ডাকসু ইলেকশন হইতেছে। ডাকসু বাংলাদেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন, সারা দেশের আগ্রহ থাকে। আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুলভাবে জিতবে। আমার এক বন্ধু কইল যে আপনি কি ছাত্র শিবির কি করবে নির্বাচনে জিতে সেটা জানেন? আমি গেলাম না, জানি না। উনি বললেন যে আপনি আগে দেখেন, তারপরে মতামত দেন। তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইস্তেহার যা দিছে সেটা কম্পাইল করে দাও। সে অনেক খাটাখাটনি করে আমারে বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই। মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহারগুলো ওইভাবে আসে নাই। তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও। তো দিল। আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি। যেমন ধরেন আছে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, আবাসনের নিশ্চয়তা, ভর্তির সংখ্যা যৌক্তিক করা, এক মানুষ এক সিট এক টেবিলে নীতি বাস্তবায়ন করা, অবকাঠামো উন্নয়ন, নতুন হল নির্মাণ, ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার, শিক্ষক নিয়োগের সংস্কার, ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার, 600 একর জমি নাকি হারাইছে, স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা, ক্যান্টিন মেস দোকানের মান উন্নয়ন, শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি। তো ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান, সে বলছে যে ছাত্র দল ইস্তেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে। কার্জন হল, মোতার হোসেন ভবন, মোকারম ভবন, ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে। বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাও ল্যাব, ক্লাস, ক্যান্টিন সংকটে ভুগছে। এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আছে গণরুম, গেস্টরুম, কালচার নিধন, তারপরে ক্যান্টিনে ফাউখারি টানা, শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্র দল। পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো 100% আবাসন নিশ্চিত হয়নি। নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করা হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার, লাউঞ্জ, অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা, তারপরে ক্যান্টিন, হাইজিন সুবিধা উন্নত করা, রাত্রের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ, নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার, সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ। অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না। যাই হোক, আব্দুল কাদের যে বাক্সাসের যে ডাকসু ক্যান্ডিডেট, কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে 1 স্টুডেন্ট 1 সিট। আমরা 100% আবাসন নিশ্চিত করব, গণরুম, গেস্টরুম প্রথা চিরতরে বন্ধ করব। তো এই এপিসোড হইতে হইতে আরেকজন দিছে তন্নি, আমি ওই প্রসঙ্গে পরে আসবো। ওইটা বেশ, সে খুব ভালো লিখছে, এটা আমাদের প্রশংসা করতেই হবে। আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি। যাই হোক, আরো অন্যরা দিতে পারে, তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম, জিএস হিসাবে রাজশাহী মেডিকেল কলেজে ইলেকশন করছি, বিপুল ভোটে জিতছিলাম। যাই হোক, যদিও বিশ্ববিদ্যালয় না, তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি। এই ডাকসু নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই। তাই দেখতেছেন যে ডাকসু নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পারদ ক্রমাগত কমতেছে। আসেন আগে দেখে নিই ছাত্র সংগঠনগুলোর দাবির দুর্বলতা নিয়ে। যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারেলি জাতীয় ইস্যুর সাথে, এমনকি বৃহত্তর ছাত্রদের ইস্যুর সাথে যুক্ত না। শুরু করি ছাত্র শিবির দিয়াই, কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনাকারীদের উপর। আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না, তো সমালোচনা কোটাটা পূরণ করে নি। সাদিক কায়েম বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ। সাদিক কায়েম এটা কেন বললা তুমি? এটা অবান্তর এবং ফালতু দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা 3টে হাসপাতাল, পিজি, বারডেম,
ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল, ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব, তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম। তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে, বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে? এটা ফালতু দাবি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না, থাকলেই 3টা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য। ডাকসুর দাবি তোলা উচিত, সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হইলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো, সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখরচে চিকিৎসা দেওয়া হবে, উন্নত মানের খাবার দেওয়া হবে, বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। আবাসনের জন্য একই কথা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না। দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ, আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা, যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে। সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই ব্যবস্থা করতে হবে, যেন এগুলো মেট্রো স্টেশনের আশেপাশে হয়। আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে, এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না। প্যারিসের সরবনে, যেটি আমি পড়েছি, 55,000 ছাত্রছাত্রী পড়ে, নিজস্ব আবাসন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায়। তবে এটা সরকারকে করতে হবে, যে ছাত্রদের জন্য টাউনশিপ, সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ। কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায়, নন প্রফিট বেসিসে করা যায়। আর এটা নিয়ে ডাকসুর কিছু করার নাই। মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নাই, সরকারের টাকা নাই, ডাকসু চিল্লাইলে হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান, কোনোদিন হবে না। বরং ডাকসু যেটা করতে পারে, চিল্লাইলে যেটা সম্ভব করে তুলতে পারে, সেটা তাদের নির্বাচনী ইশতেহারে দিতে পারে। কি কি সেটা? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা শিক্ষার, লেখাপড়া হয় না, শিক্ষকরা ক্লাস নেয় না, ধান্দা করে, কনসালটেন্সি করে, খ্যাপ মারতে যায়। যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে, শুধু তাই না, শিক্ষকদের নেতাও হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে 24% শিক্ষক অনুপস্থিত থাকে, খ্যাপ মারে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 16,399 জন, এর মধ্যে 8,800 জনই নিয়োগ হয়েছে আওয়ামী লীগ আমলে। তো রিজভী ভাই কয়েকদিন আগে একটা খুব ভালো কথা বলছিলেন, দামি কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। বণিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল, শিরোনাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। লিখতেছে যে 2009 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি, মানে ওই যে আরেফিন। তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয়করণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষাগত যোগ্যতা শিথিল, ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয়। বেশ কয়েকটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়। এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা। এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার মেয়াদকালে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এরা কারা এটা খুঁজে বের করতে হবে না? এরাই ক্লাস নিত না, এরাই ধান্দাবাজি করে বেড়াতো। তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেইখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে, তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত? খুবই সিম্পল, বলেন কি হওয়া উচিত? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা। কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে? নাই, কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেদানো হবে। অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে। তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সেটা ওই ডাকসু নির্বাচনে ইস্তারেই হইতে পারে। কি সেটা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নাই। শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে, তাইলেই শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না। আবার অযোগ্যরা শিক্ষক হিসেবে চাকরি পাবে না। গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে। গবেষণা তহবিল কার আনার কথা? অধ্যাপকের আর তার টিমের, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল করে চিল্লায়। এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি, বিশেষ করে জেমস প্রিগ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা, ব্র্যাক ইউনিভার্সিটি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না। এই যে সানজিদা আহমেদ তন্নি, আমরা তো সবাই চিনি, আমরা খুব পছন্দ করি তাকে। এই তন্নি খুব চমৎকার একটা ইস্তেহার দিছে। আমি এটা নিয়ে ডিটেলে যাব না, ভালো ইস্তেহার দিছে। যদিও সে বলছে যে গবেষণার বরাদ্দ বাড়াইতে হবে, তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সে, যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এলসেভায়ার, স্প্রিঙ্গার, নেচার, ওয়াইলি, টেইলার এবং ফ্রান্সিস, তারপর সেই স্টেজ জেস্টার, স্কুপাস, এই সমস্ততে ডেটাবেজে অ্যাক্সেস সহজলভ্য করা। এই জায়গাটা একটু বলে রাখি যে এখানে ডিওআই দিয়ে সার্চ দিলে 95% আর্টিকেল ডাউনলোড করা যাবে, ফুল আর্টিকেল। অনেক ব্যয় সাশ্রয়ী সিস্টেম আছে যদি সত্যিই আমি আর্টিকেল চাই। তবে যেটা দরকার
তন্নির ইয়েতে নাই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্নিটিন দরকার। এটা এমন একটা মেশিন যে কেউ কোথাও কিছু লিখেছে কিনা সেটা মুহূর্তে ধরে ফেলা যায়, মানে কেউ চুরি করে গবেষণা কাজ করলো কিনা, এটা ছাড়া কিন্তু গবেষণা হয় না। 2021 সালে ইউজিসি এটা কেনার সিদ্ধান্ত নিয়েছে, আজও পর্যন্ত এটা কেনা হয় নাই। দেখে অনেক কিছু করা হয়েছে, এটা কেনা হয় না। গবেষণায় যে কি পরিমাণে চৌর্যবৃত্তি হয় তার কোনো হিসাব নাই বাংলাদেশে। ফুকন লেখা থেকে চুরি করে রিসার্চ পেপার লিখেছিল, আবার সাদেক আলিমের বিরুদ্ধে অভিযোগ আছে চৌর্যবৃত্তি, বাহাউদ্দিনের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ আছে, মোবাশ্বের মোমেনের বিরুদ্ধে আছে, কতগুলা কব আর। এমনকি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জোবায়দা নাসরিন এই কাজ করেছে। জোবায়দা নাসরিন তো বড় বড় বাক্য ঝাড়ে, তাও চৌর্যবৃত্তি করেছে। চিন্তা করেন, সেকুলার তো থাই, সব জায়গা থেকে চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে। 2022 সালে ফার্মেসি ডিপার্টমেন্টের আবুল কালাম লুৎফুল কবিরের পিএইচডি ডিগ্রি বাতিল করা হয়েছিল চৌর্যবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায়। ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের 2 শিক্ষকের ডক্টরেট ডিগ্রি বাতিল হয়েছে। ঢাকা সঙ্গীত বিভাগের অধ্যাপক মহসিনা আক্তার খানমের ছিল নজরুল সঙ্গীতের রাগের ব্যবহার, এটাও চৌর্যবৃত্তি করে কথা। তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফফাত নার্গিসের এই অভিযোগের মাধ্যমে জানা যায় যে তার থিসিসের যে গ্রন্থরূপ সেখানে 280 পৃষ্ঠার মধ্যে 169 পৃষ্ঠায় তার লেখা না। তারপরে 2013 সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ নুরউদ্দিনের পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চৌর্যবৃত্তির কারণে। আবার ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিল পিএইচডি চৌর্যবৃত্তির অভিযোগ করছিল 2020 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ মুক্ত না হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবেন না। আওয়ামী বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে, ইসলামপন্থীরা যেন না ঢুকতে পারে, নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে, শিক্ষকতা করতে না পারে। এমনকি সলিমুল্লাহ খানের এখানে চাকরি হয়নি। এভাবেই সে তার তালুকদারি রক্ষা করছে। হাসিনা আর লীগের মাজা যদি ভেঙে দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাছায় লাথি দিয়ে বের করে দিতে হবে। আপনি দেখবেন বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেছে। ডাকসুর ইশতেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তা সাধারণ ছাত্রদের চোখে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া আর কিছু না। কিন্তু যদি ফ্যাসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার, গবেষণা সততা এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতির বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে। এবং যেই প্যানেল এইটা নেবে, এই কর্মসূচি নেবে, এই ইশতেহার নেবে, সেই প্যানেলই জিতবে, আমি লিখে দিতে পারি আজকে। তাহলে ডাকসুর বিকল্প ইশতেহার কি হইতে পারে আসেন সেটা একটু দেখি। স্লোগান হইতে পারে ফ্যাসিবাদ মুক্ত শিক্ষা বান্ধব গবেষণা নির্ভর ভবিষ্যতের পথে। ফ্যাসিবাদী এজেন্ডা কি হইতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র থেকে মুক্ত করা, অযোগ্যভাবে নিয়োগ পদ, দলীয় শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ, অতীতে গেস্টরুম সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি করা, শাস্তি দেওয়া, প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ীভাবে তাদের নাম থাকবে। 2 নাম্বার, শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার, প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা, ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের টার্নিটিন বা অ্যান্টি প্লাজারিজম সফটওয়্যার চালু করা। শিক্ষক হবেন তারা যারা যোগ্য, দলীয় পরিচয় না, মেধা এবং যোগ্যতার নিয়োগ, এটা নিশ্চিত করা। ডাকসু যেটা করতে পারে সেটা হইতেছে একটা অ্যালামনাই ফান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সারা দুনিয়াতে কতগুলো ভালো ভালো জায়গায় আছে। আন্তর্জাতিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ট্রাস্ট তৈরি করতে পারে ডাকসু। এখান থেকে গবেষণা একটা ভালো ফান্ড চলে আসতে পারে। এইটা ডাকসু যদি ম্যানেজ করে তাহলে একটা দুর্দান্ত কাজ হবে। শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল হল বা না, জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা। ঢাকা মেডিকেল বার্ড এন্ড পিজি হাসপাতালের সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা। স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকসু করা যেতে পারে। সব ধরনের আয় ব্যয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয় এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে। বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারণে পার্টিসিপেটরি বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে। এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা, সরকারি এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে হবে। এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। মূল স্লোগান কি হইতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো, শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো। ডাকসু যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেইটা হিসাবের খাতা। কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে, শিক্ষা গবেষণার সততার লড়াই শুরু করে, তাহলেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয়, সেই প্যানেল জিতবে, সেটা এখন যেই অবস্থাতেই থাকুক না। এই কয়দিনের মধ্যেই তারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার সাপোর্ট, সমর্থন এটা নিয়ে আসতে পারবে। এই ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াবে। এই ইস্তেহারের ভিত্তিতে ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়ায় যাবে। না হলে ইতিহাসের আর্কাইভে থেকে যাবে শুধু এক হারানো সম্ভাবনা। এখন সিদ্ধান্ত ছাত্রদের হাতে, সিদ্ধান্ত সমস্ত ছাত্র সংগঠনের হাতে, সমস্ত প্যানেলের হাতে।
তারা কি এই ইস্তেহার নেবে? আর ছাত্ররা তারা কি শুধু আসনের জন্য ভোট দেবে নাকি একটা মুক্ত ভবিষ্যতের জন্য ভোট দেবে? যদি এই দাবিগুলো ইস্তেহারে যুক্ত করে কোনো প্যানেল, কোনো সংগঠন আগায় যেতে পারে, তার বিজয় সুনিশ্চিত। আমি সবার জন্য শুভকামনা জানাই। যেই আসুক এই ইস্তেহার নিয়ে তাদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি আগামী ডাকসু বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, ইনকিলাব। ছাত্র সংসদ যে নির্বাচন, ডাকসু কেন্দ্রিক আমাদের দেশের মিডিয়া বা সাংবাদিকদের খুবই ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে দেশের জাতীয় রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি অথবা অন্যান্য জায়গায় সাংবাদিকদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে আপনাদের স্টুডিওতে দাওয়াত করবেন এবং স্পেসিফিক কোনো একটা বিষয়ে আলোচনা করবেন, তাদেরকে প্রশ্ন করবেন, সেখানে সাংবাদিকরা কী প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের কি উত্তর আসবে, সেখানেই কিন্তু দেশ এবং জাতির ভাগ্য নির্ধারিত হয়। এই বিষয়টি হয়তো আমাদের সাংবাদিকরা বেমালুম ভুলে যান। আমার কাছে এটাই মনে হয়। এখানে অবশ্য আরও একটি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত 15 বছর বাংলাদেশে যারা সাংবাদিকতা করেছে বা মিডিয়া পরিচালনা করেছে, এদের অধিকাংশই স্বৈরাচার হাসিনা এবং তার দলের দোসর। গত জুলাই আগস্টের বিপ্লবের পরে স্বৈরাচারের দোসর কিছু সাংবাদিক পালিয়ে গেছে, কিছু সাংবাদিক কারাগারে আছে, কিন্তু মোস্ট অব দ্য জার্নালিস্ট তারা কিন্তু স্টিল মিডিয়া পরিচালনা করছেন, সাংবাদিকতা করছেন। সেটার প্রমাণ আমরা ডাকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই দুটি ছাত্র সংগঠনই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তাদের আসলে সেই অর্থে তারা জাস্ট অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের জয়ের সম্ভাবনা একেবারেই নেই। এই দুই দলের মধ্যেই জয় পরাজয় নির্ধারিত হবে। তো যে সমস্ত মিডিয়ায় তাদেরকে দাওয়াত করা হয় এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতেও মিডিয়ার কার্যক্রম দেখেছি, তো যারা সাংবাদিক হিসাবে সঞ্চালনা করেন তারা যে সমস্ত প্রশ্নগুলো করেন, আমার কাছে মনে হয় যে ওয়েস্টিং টাইম। মানে এই যে টকশো বা এই যে আলোচনা, এই আলোচনায় আসলে শুধু সময় নষ্ট হয়। এখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি আবিদ বলেন, সাদিক বলেন, এরা তো স্টুডেন্ট, তাই না? তো তারা ডাকসুতে ইলেকশন করছে। এই ইলেকশনের পাশাপাশি তো তাদের লেখাপড়াও আছে, তাদের ফিউচারও গড়তে হবে, তাই না? তো আপনি তাদের এই গুরুত্ব সময়কে কুরবানি করতে বলছেন, তাদেরকে আপনি টকশোতে ডাকছেন, কিন্তু যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলোই তো অবান্তর। এই প্রশ্নগুলোই হচ্ছে মূল্যহীন বর্তমান এই সময়ে এসে। মানে জাস্ট ওয়েস্টিং টাইম। কথা হলো, আমি যদি নিজেকে ছাত্র হিসাবে উপস্থাপন করি এবং নিজেকে সাধারণ ছাত্র হিসাবে দাবি করি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র হিসাবে ডাকসুতে যারা ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবে, তাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া আসলে কি হতে পারে? একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতদিন থাকবে? মানে 5 years to 10 years। যদিও 10 years থাকার কথা না, উনি যদি পিএইচডি করতে আসেন তাহলে হয়তো 10 years লাগতে পারে, কিন্তু উনি যদি শুধু অনার্স আর মাস্টার্স করবেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবেন, তাহলে 10 বছর লাগার কথা না, ম্যাক্সিমাম 6 বছর বা 7 বছর লাগার কথা, এর বেশি লাগার কথা না। কিন্তু সেখানে আমরা দেখি যে 13 বছরেও 10 বছরেও অনেকের অনার্সই শেষ হচ্ছে না, মাস্টার্স করতে গেলে আর 2 বছর লাগবে, তার মানে 1 যুগ। এটা অনভিপ্রেত, এটা আমরা কখনো চাই না। তো আপনি মোটা দাগে একজন ছাত্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে 6 বছর, আপনি যদি অ্যাভারেজ করেন।
এই 6 বছরে একজন সাধারণ ছাত্রের চাওয়া পাওয়া কি? একজন সাধারণ ছাত্রের চাওয়া পাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে তার যে অধিকারের মধ্যে কি কি আছে? অধিকারের মধ্যে প্রথমত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবেন, যেখানে তিনি যে রুমে তিনি সিটটা পাবেন সেই রুমের সিটটা তিনি পাবেন কিনা, একটা চেয়ার, একটা টেবিল, একটা চৌকি বা খাট, এটা তিনি পাচ্ছেন কিনা, এটা একটা অধিকার। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথে যখন তার হাতে একটা লিগ্যাল ডকুমেন্ট চলে আসবে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সবচেয়ে পাওয়া যে অধিকারটা সেটা হচ্ছে আমার একটা রুম থাকবে, সেই রুমে আমার একটা খাট থাকবে, আমার একটা চেয়ার, একটা টেবিল থাকবে, পড়াশোনার একটা পরিবেশ থাকবে। এটা হলো তার প্রথম অধিকার। 2 নম্বর অধিকার, এই যে পাঠাগার, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার যে একটা পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, মানে রাজনৈতিক যে গ্যাঞ্জামটা সবসময় পক্ষে বিপক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম থাকে, এগুলো কমিয়ে আনা, এগুলো থাকবে না। তারপরে আমি একজন সাধারণ ছাত্র, আমি কোনো ছাত্র সংগঠনের সাথে এঙ্গেজ হব কিনা এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি রাজনীতি করি, হ্যাঁ, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা আসতে পারে, তার দলে ভেরানোর জন্য, তার দলের দাওয়াত দেওয়ার জন্য আসতে পারে, আমি ডিনাইও করতে পারি, আমি এঙ্গেজও হতে পারি। কিন্তু এই যে জবরদস্তিমূলক একটা ফ্যাসিজম আমরা সবসময় দেখে আসতেছি, যে অমুক দলের মিছিলে যাইতে হবে, না গেলে তোমার পিঠের চামড়া রাখবো না, না গেলে তুমি সিট পাবা না, রুম পাবা না, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আবাসিক ছাত্র হিসাবে থাকতে পারবা না, এই যে একটা নির্যাতন নিপীড়ন, এই জায়গা থেকে তারা মুক্তি চায়। গেস্ট রুম, গণরুমের যে অপসংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়ে আসতে লম্বা সময় ধরে, যদিও 5ই আগস্টের বিপ্লবের পরে এটা নেই, কিন্তু এটা আবার যাতে ফিরে না আসে, এটা এক ধরনের অধিকার। পাশাপাশি আর্থিকভাবে একজন স্টুডেন্টের লেখাপড়ার খরচ চালাতে সমস্যা হতে পারে, সেই দিকটাও ছাত্র সংগঠনের নেতারা বিবেচনায় আনতে পারে। পাশাপাশি যারা নারী ছাত্রী আছে, নারী শিক্ষার্থী যারা আছে, তারা অবাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হয়, নির্যাতন নিপীড়নের শিকার হয়, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, ইপটিজিং করা হয়, তাদেরকে ধর্ষণেরও শিকার হতে হয়, এইরকম নানান ঘটনা আমরা জানি। এই সব মিলিয়ে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসবে, কোন ছাত্র সংগঠনের নেতা তারা নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কি করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কেমনভাবে সাজাবেন, এ সমস্ত প্রশ্ন না। ওই চেতনা, ওই নারী শিক্ষার্থীরা মানে স্বাধীনতা পাবে কিনা, ঠিকমতো চলতে পারবে কিনা, এই যে নানান প্রশ্ন। এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে আনতে চাই, সেটা হলো যে সব দলেই কিন্তু নারী শিক্ষার্থী আছে, প্যানেলের কথা বলছি আর কি। ছাত্র শিবিরের প্যানেলেও নারী শিক্ষার্থী আছে, ছাত্র দলের প্যানেলেও আছে, অন্যান্য দলের প্যানেলেও আছে। তো এই যে ফেক আইডি দিয়ে ছাত্রীদেরকে নানাভাবে বুলিংয়ের শিকারে পরিণত করা, এই কাজটা পক্ষে বিপক্ষে অভিযোগ আছে। ছাত্রদল বা বাম সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় যে এই কাজটা ছাত্র শিবির করছে, আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এই কাজটা ছাত্রদল বা অন্যান্য সংগঠন করছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এখন এই আইডিগুলো কার, এটা শনাক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, ছাত্রদের না। তো তারপরে ছাত্ররা অনেক সময় চেষ্টা করে থাকতে পারে। তো এখানে বেশি হাইলাইট করা হয় ছাত্র শিবিরকে, বেশি কোণঠাসা করা হয় ছাত্র শিবিরকে। প্রথমত আমি বলবো যে এই প্রেক্ষাপটে আপনারা যারা নারী শিক্ষার্থী আছেন, আপনারা যে ছাত্র শিবির ডাকসুতে নির্বাচিত হলে আপনারা অধিকার পাবেন না, একটা সন্দেহের চোখে ছাত্র শিবিরকে দেখার চেষ্টা করেন, মানে কেউ সবাই না। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে কখনোই তো ছাত্র শিবির বা জামাত ইসলামী ক্ষমতায় ছিল না, একবার ক্ষমতার অংশীদার ছিল জাতীয় পর্যায়ে। তো
তো ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর নেতাদের দ্বারা আপনারা কখনোই নির্যাতন নিগ্রহের শিকার হয়েছেন কিনা? ইতিহাসটা দেখেন। মানে এই নির্বাচনের আগে আপনারা কি স্বাধীন ছিলেন? আপনারা কি নিরাপদ ছিলেন? যদি বলেন না, তাহলে কেন ছিলেন না? তখন কি ছাত্র শিবির ক্ষমতায় ছিল? জামায়াতে ইসলামী ক্ষমতায় ছিল না? আপনারা যাদেরকে সন্দেহের চোখে দেখেন না, যাদের কাছে এই জাতীয় প্রশ্ন করেন না, তারাই তো ক্ষমতায় ছিল। কখনো ছাত্র দল ক্ষমতায় ছিল, কখনো ছাত্র লীগ ক্ষমতায় ছিল, তাই না? আবার জাতীয় পর্যায়ে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি ক্ষমতায় ছিল। তখন কি আপনারা নিরাপদ ছিলেন? ছিলেন কিনা? যদি বলেন হ্যাঁ, তাহলে আমার জবাব আছে। যদি বলেন হ্যাঁ, তাহলে এই যে বাংলাদেশের নারী ধর্ষণের যে স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে, নারী ধর্ষণের নরকে পরিণত করা হয়েছে, আপনি আদালতে যান, বিভিন্ন মিডিয়ার তথ্য খোঁজেন, আপনি জাস্ট গুগলে সার্চ দেন যে বাংলাদেশে নারী ধর্ষণের পরিসংখ্যান, তাহলে আপনি সহজেই, মানে পরিসংখ্যানটা এত লম্বা যে আপনি আটকে উঠবেন যদি না জানেন। আর জেনে থাকলে আপনি আটকে উঠবেন না, এটা আপনার জানা। কিন্তু যদি বলেন যে আমি নিরাপদ ছিলাম, তাহলে আমার প্রশ্ন যে এই এতগুলো মামলার কোনো নিষ্পত্তি হয়নি, কিন্তু মামলার কোনো নিষ্পত্তি হয়নি। নারী ধর্ষণের সাথে যারা জড়িত, কয়জন জামাতের নেতা, কয়জন শিবিরের নেতা, কয়জন ইসলামী আন্দোলনের নেতা, কয়জন ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে কয়জন, আর যারা ইসলাম প্র্যাকটিস করে যে সকল নারী, এই নারী ধর্ষিতা হওয়ার শিকার কয়জন? মানে ধর্ষণ মামলা যতগুলো হাজার হাজার মামলা আছে, লাখের কাছাকাছি হবে আমার ধারণা গত 54 বছরে খুঁজলে। তো এই যে লাখের কাছাকাছি ধর্ষণ মামলা, এই ধর্ষণ মামলার যারা আসামি, কয়জন ইসলাম প্র্যাকটিস করে? পরিসংখ্যানটা আমি বলছি না যে একেবারে নাই, দু একজন থাকতে পারে, কারণ তারা তো মানুষ, তারা কোনো অপরাধের সাথে জড়িত হতেই পারে, তারা মানুষের ভুল হবেই। তো যদি ফেরেশতা হতো তাহলে অন্য কথা, মানুষ তো। হ্যাঁ, ইসলাম প্র্যাকটিস করে এটা ঠিক আছে, কিন্তু তাদের ভিতরেও তো নফসে আম্মারা আছে, তাদের সাথে শয়তান আছে, সুতরাং তারা মিসগাইডেড হতেই পারে, মানুষ তো। আমি বলতেছি পরিসংখ্যান। গত 54 বছর তো আপনারা যাদেরকে দিয়ে যাদের হাতে রাষ্ট্র তুলে দিতে চান, যাদের হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দিতে চান, তারাই তো ক্ষমতায় ছিল। তো তাহলে এত ধর্ষণ কেন? আর যারা ধর্ষিতা হয়েছেন তাদের মধ্যে বুরখা পরিহিতা কয়জন, পর্দানিসীন নারী কয়জন? সেই পরিসংখ্যানটা খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। শুধু জুজুর ভয়, এই শিবির যদি ক্ষমতায় এসে যায়, জামাত যদি ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের কি হবে? আপনাদের কি হবে? আপনাদেরকে জেলখানায় আটকে রাখবে? তাদের আচরণ দেখেন, তাদের পরিসংখ্যান দেখেন যে তারা নারীদের সাথে কেমন আচরণ করেছে। তাদের ছাত্রী সংস্থা আছে, মহিলা জামাত আছে, তারাও তো আপনাদের মতোই নারী, কই তাদের তো অভিযোগ নাই, তাহলে আপনাদের কেন অভিযোগ? তো এখন আপনাদের মধ্যে কি এমন একজন সাংবাদিক নাই যে ছাত্র দলের ভিপি প্রার্থী এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বা অন্যান্য দলের ভিপি প্রার্থীকে ডেকে নিয়ে এসে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে আপনারা নির্বাচিত হয়ে আসলে ছাত্রছাত্রীদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চান? এই প্রশ্নটা করার কি আপনাদের কেউ নাই? আপনারা ঘুরে ফিরে ওই 71-এ চলে যান, ঘুরে ফিরে গঠনতন্ত্রে চলে যান। গঠনতন্ত্র কি কোরআন? গঠনতন্ত্র কি আসমানি কিতাব যে ওইটা পরিবর্তন করা যাবে না? গঠনতন্ত্র কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে। তাহলে বারবার গঠনতন্ত্রে ফিরে যান কেন? বারবার 71-এ ফিরে যান কেন? আমরা পরিবর্তন কবে আনবো? মানে আপনারাই এমন প্রশ্ন করেন যে প্রশ্নগুলি ফ্যাসিজম ক্রিয়েট করে। তো তাহলে এই নির্বাচনের দরকার কি? এই যে রক্তারক্তি, মারামারি, গ্যাঞ্জাম, সবার মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, এটার দরকার কি? আপনি যদি এত প্রশ্ন করেন, তাহলে আপনার যাদের পছন্দ আপনারা একটু ক্যাম্পেইন করেন যে নির্বাচন দরকার নেই, ওদেরকেই ডাকসুর ভিপি জিএস পদে বসিয়ে দেন। এত প্রশ্ন করার কি দরকার? মানে জাতির ভবিষ্যৎ যার সাথে জড়িত, জাতির আকাঙ্ক্ষা যার সাথে জড়িত, শিক্ষার্থীদের
আশা, শিক্ষার্থীদের অধিকার যে সমস্ত প্রশ্নের সাথে জড়িত, সে সমস্ত প্রশ্ন আপনারা করেননি না। তাহলে এই ছাত্রছাত্রী আপনাদের কাছ থেকে কি আশা করে? আপনারা কি জাস্ট মানে রুজি রোজগারের জন্য সাংবাদিকতা করেন? মানে উল্টা পাল্টা প্রশ্ন করলে প্রোগ্রামটি ভাইরাল হবে, সেখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় হবে, মালিকের পকেট ভারী হবে, আপনারাও মোটা অঙ্কের বেতন পাবেন, এই জন্যেই কি আসলে শুধু সাংবাদিকতা করেন? আর এটাই কি সাংবাদিকতা হওয়া উচিত? আমি প্রশ্ন করতে চাই। এই যে আজকে জালাল নামে একটা ছেলে সম্ভবত স্বতন্ত্র প্রার্থী থেকে ভিপি পদে দাঁড়িয়েছে, তার রুমমেট রবিউলের সাথে কি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে তিনি সম্ভবত রুমের মধ্যে কোনো একটা লাইট টাইট ভেঙে সেই ভাঙা কাঁচ দিয়ে তাকে আঘাত করেছে, তার বুকের একটা জায়গায় কেটে গেছে। পরে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে আইনে সোপর্দ করার কথা শুনেছি আমরা, আদৌ করা হয়েছে কিনা। আর সেই রবিউলকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তো এখানে আসলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, আমি একজন প্রক্টরের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে এখানে ডাকসু নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের মধ্যে পূর্বেই দ্বন্দ্ব ছিল। তো এগুলো নিরসন করাও তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব। তো কিছুটা যে প্রভাব পড়বে না তা তো বলছি না, কারণ এটাকে রাজনীতিকরণের চেষ্টা করা হবে। আমি একটা লাইভ দেখছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে, সেই লাইভে যারা দর্শক ছিলেন, দর্শকদের একটা অংশ মানে ওই শিবিরকে দায়ী করছেন যে শিবির রক কাটে। মানে আদৌ শিবির রক কেটেছে কিনা আমার জানা নেই, আমার তো বয়স 43, আমার জানা নেই। আজ পর্যন্ত এই রক কাটার ঘটনা নিয়ে কেউ জেল খেটেছেন শিবিরের কোনো নেতা, তার বিরুদ্ধে কোনো রায় হয়েছে আজ পর্যন্ত আমি জানি না, তার বিরুদ্ধে আদৌ কোনো মামলা হয়েছে কিনা, সে মামলায় রায় হয়েছে কিনা আমি জানি না। জাস্ট প্রোপাগান্ডা, জাস্ট রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত ইস্যু সামনে আনা হয়। তো এখানেও ওই যে এইগুলো একটা ইস্যু ক্রিয়েট করে একটা মিথ্যাকে বারবার 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 বলে মানে কিছু কিছু মানুষের মধ্যে বিশ্বাস ক্রিয়েট করা হয়েছে। তারা জানুক বা না জানুক এখানে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নাই, জাস্ট দুইজন ছাত্রের মধ্যে দ্বন্দ্ব। তো এই লাইভে মানে ছাত্রছাত্রীদের চিল্লাচিল্লি, প্রভোস্টের পদত্যাগ দাবি, নানা কথাবার্তা হচ্ছে, সেখানে দায় চাপানো হচ্ছে শিবিরের, যে শিবির যেহেতু রক কাটার চর্চা করে সুতরাং এখানেও রক কাটার চেষ্টা করেছিল রবিউলের ইত্যাদি ইত্যাদি, অথচ এর সাথে শিবিরের দূরতম কোনো সম্পর্ক নাই। তো এই যে একটা মিথ তৈরি করা, এইটা আমরা আর কতকাল দেখব? আমরা অতিষ্ঠ। এই জাতির কি আসলেই পরিবর্তন কোনোদিন আসবে না? একই সাথে আমরা স্বাধীন হয়ে আজকে এমন অনেক রাষ্ট্র, মালয়েশিয়ার মতো অনেক রাষ্ট্র আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সমস্ত রাষ্ট্র বহির্বিশ্ব থেকে এমপ্লয়ি হায়ার করে, আর আমরা সেই এমপ্লয়ি হয়ে সে সমস্ত দেশে যাই। এরপরেও আমাদের লজ্জা হয় না, এরপরেও আমাদের লজ্জা হয় না। অনেক ভালো ভালো স্টুডেন্ট বাংলাদেশে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, অথচ বাংলাদেশটা স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে যারা ক্ষমতায় এসছে, বড় বড় পদে ছিল, বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে, রাজাগিরি করেছে, দাদাগিরি করেছে, যে কারণে আজকে দেশটার এই অবস্থা। তো এখন এই দেশটাকে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো এই সমস্ত দেশের আদলে তৈরি করার কোনো প্রয়াস আমাদের সাংবাদিকদেরও নাই। আরে ভাই, আপনি রাজনীতিবিদদেরকে এমন প্রশ্ন করবেন যে রাজনীতিবিদ জাতির জন্য কি করবে এমন কথা তার ভিতর থেকে বেরিয়ে আসবে। আপনি তাদেরকে একটা ইস্যুর মধ্যে 1 ঘন্টা টকশো করেন, তাদেরকে একটা ইস্যুর মধ্যে বেঁধে রাখেন এবং একই প্রশ্ন বারবার করা হয়। খুবই আশ্চর্যের বিষয় হলো যে একই টেলিভিশন চ্যানেলে মানে বারবার বারবার টকশো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু একই অতিথিকে একই প্রশ্ন 5 বারও করা হচ্ছে। 5টা প্রোগ্রামে একই প্রশ্ন একই অতিথিকে করা হচ্ছে। এটাই কি সাংবাদিকতা? এই জন্যই কি আপনাদেরকে সাংবাদিকতার চাকরি দেওয়া হয়েছে? আর এই ব্যবসা করার জন্যই কি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে আপনাদের? আপনারা নতুন নতুন প্রোগ্রাম করবেন, নতুন নতুন প্রশ্ন সামনে আনবেন, যেটা দেশ এবং জাতির উপকারে আসবে, যেটা দেশ এবং জাতি গঠনে উপাদান হিসেবে কাজ করবে, এমন প্রশ্ন সামনে আনবেন। আপনাদেরও কোনো ক্রিয়েটিভিটি নাই, একই প্রশ্ন বারবার করেন, কি আজব কাজ কারবার।
একই অতিথিকে একই প্রশ্ন 5 বার করতেছেন, অথচ এই 5 বারই উনি উত্তর দিয়েছেন, তারপরেও আপনি একই প্রশ্ন করতেছেন। এটাকে কি সাংবাদিকতা বলে? এটাই কি সাংবাদিকতা? আমি বুঝি না। আপনি তো প্রশ্ন তাকে একবার করেছেন, তাহলে একই প্রশ্ন আবার কেন? তার মানে কি? তাকে কোণঠাসা করা, তাকে একটা ইস্যুর মধ্যে আটকে রাখা। মানে জাতি যে আগাবে, দেশ যে আগাবে, সে আগানোর রাস্তাটা বন্ধ করে রাখা, যাতে দেশ আগাতে না পারে, যাতে উনি দেশ এবং জাতির জন্য কিছু করতে না পারে। পিছন থেকে আপনি তার শার্টের কলার বা পিছন থেকে আপনি তার পাঞ্জাবির পিছন টেনে ধরছেন, তাকে আগাতে দিচ্ছেন না, তাকে দেশ এবং জাতির জন্য কাজ করতে দিচ্ছেন না। এটাই হচ্ছে আপনাদের সাংবাদিকতা। খুবই দুঃখজনক। এই দেশটা সত্যিকার মানুষের হাতে কবে যাবে? আমরা কি সারা জীবন শুধু স্বপ্নই দেখে যাব? আমাদের এই স্বপ্ন কি কখনোই বাস্তবায়ন হবে না? কি রে ভাই, আপনি সাংবাদিক, আপনি জাতির আয়না, আপনি জাতির দর্পণ, কিন্তু আপনিও মানে ফ্যাসিজমের দোসর হিসেবে প্রশ্ন করছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। আর যারা ছাত্র প্রতিনিধি আছেন, ভাই, আমাদের দেশের মানুষের গড় আয়ু কত? আপনি যদি মেধাবী ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনি লেজুর বৃত্তি করবেন কেন? আপনি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন। দলে পদ পাইলে পাইলেন, না পাইলে না পাইলেন, আপনি আপনার কেরিয়ার গঠন করবেন। আপনার রুজি রোজগারের অভাব হবে না। রিজিকের মালিক কি বিএনপি? রিজিকের মালিক কি অন্য কোনো দল? না, রিজিকের মালিক তো আল্লাহ। আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার ব্যবস্থা একটা হবে। আপনাকে কেন ছাত্র দলেরই পদে থাকতে হবে? আপনাকে কেন বিএনপির পদে থাকতে হবে? দরকার নাই তো। আপনি সততার সাথে রাজনীতি করবেন, আপনার পদের অভাব হবে না। আপনি সততার সাথে রাজনীতি করবেন, আপনার রিজিকের অভাব হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে আপনি লেজুর বৃত্তি করছেন পদ পদবীর জন্য, একটা দলে থাকার জন্য। লেজুর বৃত্তি করতে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় বারবার নিচ্ছেন, একই কবিতা বারবার পাঠ করছেন। ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের জন্য আপনার কোনো এইম নাই, আপনার কোনো লক্ষ্য নাই, আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনার কোনো এজেন্ডা নাই। আপনার এজেন্ডা হচ্ছে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়। সেটা সত্য হোক, মিথ্যা হোক, অতীত হোক, বর্তমান হোক, যাই হোক, আপনার উদ্দেশ্যই হচ্ছে তাকে ঘায়েল করা। ঘায়েল করে ল্যাং মেরে হলে, ফাউল করে হলেও আমাকে পদে যাওয়া, আমাকে নির্বাচিত হয়ে আসা। এই বাজে চর্চার রাজনীতি আর কতকাল চলবে? আপনি আদর্শ দিয়ে রাজনীতি করবেন। আপনি ছাত্রছাত্রীদের জন্য কি করতে চান? আপনি প্রতিপক্ষের যিনি প্রার্থী, তার থেকে আপনি কতটা নীতি আদর্শবান, আপনার নীতি আদর্শ তার থেকে কতটা উঁচু মানের, সেইটা আপনি কৌশলে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। আর আপনার নীতি আদর্শ দেখেই ছাত্রছাত্রীরা আপনাকে সমর্থন করবে, আপনাকে ভোট দেবে। কিন্তু কি করছেন আপনারা? আপনারা যেটা করছেন, এতে করে আপনার ক্যারিয়ারও ধ্বংস করছেন, পাশাপাশি এই যে হাজার হাজার স্টুডেন্ট, তাদেরও ক্যারিয়ার ধ্বংস করতেছেন। আপনিও আসলে সেই অর্থে রাজনীতিবিদ হয়ে উঠবেন না ভবিষ্যতে, লেজুবৃত্তি করা ছাড়া, পদ পদবি পাওয়া ছাড়া। এই শিক্ষার্থীরা যখন অ্যাডাল্ট হবে, জাতির সম্পদ হবে, তাদেরকেও আপনি সম্পদে পরিণত হতে দেবেন না। এটাই তো দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার পদের অভাব হবে না, আপনার রুজি রোজগারের অভাব হবে না। এটা মাথায় রাখবেন, আপনি যে দলেরই হন না কেন। এই নোংরা রাজনীতি, এই বস্তা পচা রাজনীতি বন্ধ করেন। ছাত্র নেতা যারা আছেন তাদেরকেও বলছি, সাংবাদিক যারা আছে তাদেরকেও বলছি, এই বস্তা পচা প্রশ্ন আর করবেন না। ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে প্রশ্ন করেন, আর জাতীয় নেতাদেরকে দেশের জনগণের অধিকার নিয়ে প্রশ্ন করেন। দেশ গড়ার জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছে, তাদের কি কি এজেন্ডা আছে, সেটা নিয়ে। দর্শক, বিস্তারগুলো শুনে বুঝতে পেরেছেন। সকলেই অনেকেই চায় শিবির যেন এই প্যানেলে জিতে আসে, কারণ সবার শাসন আমলে তো দেখা হয়েছে, সকলে শাসন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
শিবিরকে একটা সুযোগ আসলেই দেওয়া দরকার এই শিবির কি করে। তবে শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু হয় যে শিবির যদি ডাকসুতে নির্বাচিত হয় তারা এই করবে সেই করবে, নারীদেরকে তারা বের হতে দেবে না, বোরকা পরাতে হবে, বাধ্য করবে, নানান কিছু। কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের বিরুদ্ধে যায় কিন্তু আসলে কোনো সরকার কিছু করতে পারবে না। এই বাংলাদেশ আফগানিস্তান কখনোই হবে না, আফগানিস্তান কখনো বাংলাদেশ হবে না। যদি বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় ঠিক এখন যেভাবে চলছে এভাবে চলবে, তো হয়তো বা কিছু এদিক সেদিক হবে। তো স্বাভাবিক পর্যায়ে নতুন একটা সরকার আসলে তো কিছু এদিক সেদিক হয়, কিন্তু মূলত ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা শুরু করে দেওয়া হয়। এই মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দিয়েই তাদের এখানে শেষ করে দেওয়া হয় প্রত্যেকটা নির্বাচন বা প্রত্যেকটা সময়ের আগে। ঠিক এই ডাকসু নির্বাচনে একই কিছু করা হচ্ছে। তো আমরা চাই শিবির জিতে আসুক, শিবির তাদের শাসন দেখাক যে তারা আসলে শাসনের কতটা নির্ভরশীল, এবং তাদের শাসন যে নারী পুরুষ সকলের জন্য নিরাপদ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, এটা তারা প্রমাণ করুক। এটার সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হোক, এটা আমরা আসলে চাই।